প্রিয় দর্শক, স্বাগত জানাই আজকের অন্তরালের আলাপ অনুষ্ঠানে। আজকে বিভিন্ন অন্তরালের ঘটনা ঘটে যাচ্ছে বা ঘটে যায়। আজকে আমরা সেই অন্তরালের আলাপ নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করব। আর আমাদের সঙ্গে এই আলাপে যুক্ত হয়েছে। আপনারা জানেন যে ককরোচ জনতা পার্টি তারা এই মুহূর্তে একটা রীতিমতন বৈপ্লবিক জায়গায় চলে গিয়েছে এবং অবশ্যই মজা করতে শুরু হয়েছিল এই পার্টিটা, এবং সেই পলিটিক্যাল পার্টি তাদেরকে বলা যায় কিনা আমরা জানি না, সেই একটা পেজ তারা শুরু করেছিল ইনস্টাগ্রামে, সেটা এই মুহূর্তে 18 মিলিয়ন ফলোয়ার পেরিয়ে গিয়েছে। অর্থাৎ 18 মিলিয়ন বলতে 1,80,00,000। আপনারা যখন এই ভিডিও দেখছেন হয়তো 2 কোটি ফলোয়ার তারা পেরিয়ে গিয়েছে, কিন্তু 5 দিনের মধ্যে বা 6 দিনের মধ্যে এই যে এত সংখ্যক মানুষ যুক্ত হচ্ছেন, সেটাকে নিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়াতে খবর হবে না সেটা তো হতে পারে না। অবশ্যই সেটা হয়েছে, এবং বিবিসি থেকে আল জাজিরা সবাই এই ককরোচ জনতা পার্টি তাদেরকে নিয়ে লিখছে এবং তাদেরকে নিয়ে সামগ্রিক প্রেক্ষিতে সারা পৃথিবীর সামনে তারা প্রেজেন্ট করছে। ভারতবর্ষে সরকার বিরোধী একটা নতুন ফোরাম তৈরি হয়েছে এবং সেটার নাম ককরোচ জনতা পার্টি। এবং বিবিসি কি লিখছে, ইন্ডিয়া হ্যাজ আ নিউ পলিটিক্যাল সুপারস্টার, আ ককরোচ। অর্থাৎ ইন্ডিয়ার এই মুহূর্তে একজন নতুন পলিটিক্যাল সুপারস্টার এসেছে, যিনি একজন আরশোলা। এটা লিখছে বিবিসি। তার পরবর্তীতে আল জাজিরা লিখছে, সিজিআই ককরোচ দিয়ে বিভিন্ন কথা বলেছিলেন এবং তিনি কোর্ট রুমের মধ্যে বসে ককরোচ টেনে এনে বিভিন্ন কথা বলেছিলেন, কিন্তু যেটা এই মুহূর্তে চলছে স্যাটায়ার হয়ে গেছে এবং যুদ্ধ চলছে স্যাটায়ারিক ফরম্যাটে, এবং সেই যুদ্ধটার মাধ্যমে ফ্রি স্পিচের কথা বলছে মানুষ। ইন্ডিয়াতে ফ্রি স্পিচ, বাক স্বাধীনতার কথা বলছে মানুষ। অর্থাৎ কোথাও গিয়ে এগুলো কিন্তু সারা ইন্টারন্যাশনাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে। বিবিসি, আল জাজিরা থেকে শুরু করে ফোর্বস, আপনারা জানেন এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় রয়েছে। সারা পৃথিবী এই মুহূর্তে তাদেরকে ফলো করে এবং তারা লিখছে, ইন্ডিয়াস ওন অফোর্ডেবিলিটি এন্ড জব ক্রাইসিস ড্রাইভস আ গ্রোয়িং ককরোচ প্রোটেস্ট। অর্থাৎ এই মুহূর্তে জব ক্রাইসিস, তারা সরাসরি এই যে ককরোচ প্রোটেস্টটা সেটার দিকে সাধারণ মানুষকে কিন্তু ঠেলে দিচ্ছে। অবশ্যই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো, তার কারণ আপনারা জানুন যে দেশের যুব সমাজ এই সামগ্রিক ফোরামটার মধ্যে নিজেদেরকে একদম ঠেলে ঠেলে পুশ করছে। এবং শুধু তাই নয়, তারা যে পলিটিক্যাল পার্টির পেজ ফলো করতো, যে কোনো পলিটিক্যাল পার্টির পেজ, তারা প্রত্যেকটাকে আনফলো করছে। কারণ কংগ্রেস হতে পারে, বিজেপি হতে পারে, প্রত্যেকের একদম যে ইনস্টাগ্রাম পেজে যে ফলোয়ার সংখ্যা ছিল সেটা কমছে গত কয়েকটা দিন ধরে, এবং সেটা ককরোচ জনতা পার্টি তাদের পক্ষ থেকে বলা হয়েছে তাই জন্যই কমছে। অন্যদিকে সরকারের কি কর্তব্য এই ক্ষেত্রে? সরকারের যা করণীয় তারা তা করেছে অলরেডি। তার কারণ বলতেই হবে যে সরকার কিন্তু নজর রাখছে। তার কারণ এই মুহূর্তে অভিজিৎ দীপাংকে তিনি বলছেন আমাদের এক্স হ্যান্ডেল ব্যান করে দেওয়া হয়েছে, এবং ব্যান করা সম্বন্ধে তিনি কি বলছেন আপনারা একটু শুনুন। কারণ অভিজিৎ দীপাংকে সেই ব্যক্তি যিনি এই ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম পেজটা তিনি তৈরি করেছিলেন, সিজিআই যখন বলেছিলেন যে আমাদের দেশে এত পরিমাণ বেকার বেড়ে গিয়েছে, তারা সোশ্যাল মিডিয়াতে চলে আসছে, অলসভাবে আরশোলার মতন তারা আচরণ করছে, আরটিআই অ্যাক্টিভিস্ট হয়ে যাচ্ছে। তো এই সোশ্যাল মিডিয়াতে এক্স হ্যান্ডলে যখন ককরোচ জনতা পার্টি তাদের পেজটা খুলেছিল, সেটাকে ব্যান করে দেওয়া হয়েছে। ব্যান সম্বন্ধে কি বলছেন অভিজিৎ দীপাংকে, फाउंडर ऑफ दिस कॉकरोच जनता पार्टी। अपना सुन तारপর আসছে বিস্তারিত দেখা। हेलो एवरीबॉडी, जिसका डर था वही हुआ। पहले इन लोगों ने हमारा अकाउंट हैक करने को ट्राई करा, जब इनसे हैक नहीं हुआ तो अब इन्होंने हमारा ट्विटर हैंडल इंडिया में बंद कर दिया है, बैन कर दिया है। अब सभी लोग देख सकते हैं ट्विटर पर जाकर कि हमारा कॉकरोच जनता पार्टी का ऑफिशियल ट्विटर हैंडल अभी इंडिया में नहीं दिख रहा है किसी को भी। तो मैं चाहता हूँ आप लोग सब आवाज उठाए और आप लोग पूछे ये अकाउंट हैंडल क्यों बैन किया गया, इससे ऐसा क्या लिखा था? हमने तो कोई गलत चीज नहीं लिखी थी, हम तो खाली रेजिग्नेशन मांग रहे थे मिनिस्टर का। वो स्टूडेंट ने सुसाइड की तो उसके बदले हम कुछ अकाउंटेबिलिटी चाहते थे और बदले में इन्होंने हमारा अकाउंट ही एक्टिवेट कर दिया। तो ये कहाँ की डेमोक्रेसी है? आप सभी ये सवाल पूछो। শুনলেন তার বক্তব্য, কিন্তু তার বক্তব্যটা অত্যন্ত সহজ। তার বক্তব্যটা শুনলে মনে হবে সত্যি এটাতে এমন কিছু দাবি নয়। তিনি বলছেন যে আমরা এমন কিছু চাইনি। নিটের যে পেপার লিক হয়েছে, যে 4 জন ছাত্রছাত্রী সুইসাইড করলো, তারা আমাদের মধ্যে এখন আর নেই, সেই সামগ্রিক দায়টা কার? সেই সামগ্রিক দায়টা তো সরকারের। তাহলে সরকারের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি কেন ইস্তফা দেবেন না? এটা আমাদের দাবি ছিল। তো সেই দাবি অনুযায়ী আমাদের ভুলটা কি, যার ফলে আমাদের এক্স হ্যান্ডেলটাকে ব্যান করে দেওয়া হলো? এই প্রশ্ন তিনি রেখেছেন। এবং অবশ্যই তারা এই সামগ্রিক মুভমেন্টটাকে, ডিজিটাল মুভমেন্টটাকে একদম বলছিল নন সিরিয়াস একটা ব্যাপার, এটা থাকবে না বেশি দিন। এই অবশ্যই একটা কালের নিয়মে এসেছে, কালের নিয়মেই চলে যাবে হয়তো তাই, কিন্তু এই মুহূর্তটা দেখে কিন্তু আর তা বলা যায় না। তা না হলে সরকার অন্তত এই পদক্ষেপটা নিত কি, যে একটা পলিটিক্যাল পার্টি নয়, তাদের কোনো রেজিস্ট্রেশন সংখ্যা নেই, তারা একদম ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামছে তেমন নয়, সেই পেজ একটা খুলেছে, তারা সেই পেজটা পর্যন্ত ভেরিফাইড পেজ নয়, এবং তার সঙ্গে যে পেজটা খুলেছিল সে বিদেশে বসে আছে, সে বস্টনে বসে আছে, সে পড়াশোনা করতে গিয়েছিল, তার পরবর্তীতে চাকরির খোঁজে এই মুহূর্তে তারা একটা সরাসরি পেজ খুলে ফেলেছে। একজন ব্যক্তি একটি পেজ খুললেন, তাকে এত গুরুত্ব দেওয়ার কিছু ছিল কি? তাই জন্য সম্পূর্ণ বিষয়টা যে এই মুহূর্তে নন সিরিয়াস সেটা কিন্তু কোথাও বলা যায় না। কারণ নন সিরিয়াস হলে সরকারের পক্ষ থেকে এক্স হ্যান্ডেল যে অ্যাকাউন্টটা সেটা ব্যান করা হতো কি, এবং ব্যান করার পর থেকে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে এই সামগ্রিক বিষয়টা নিয়ে আরো চর্চা শুরু হয়েছে, যে সরকার কি কোথাও সহ্য করতে পারছে না কিংবা ভয় পেয়েছে সরকার? এই প্রশ্নগুলো উঠছে সোশ্যাল মিডিয়াতে। এবং অবশ্যই আপনারা মনে রাখবেন নিশ্চয়ই যে কয়েকদিন আগে সংসদে যখন রাহুল গান্ধী একটি বই নিয়ে এসেছিলেন, গড
কর্নেল নারভানে তার একটি বই নিয়ে, এবং সেখানে লেখা ছিল একটা লাইন, যে উচিত সমঝো ওহি করো, সেটা দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন, একদম ডাইরেকশন দিয়েছিলেন যখন চীন থেকে আক্রমণ করতে আসছিল ভারতবর্ষের সৈনিকদের। তো সেই কথাটা রাহুল গান্ধী যদি বলে দিতেন, সংসদে যদি কোনো রকম হল্লা না হতো, তাকে যদি বলতে দেওয়া হতো, তাহলে কতজন এটা সম্বন্ধে ওয়াকিবহল হতেন আপনারা বলুন তো? বেশি কিন্তু মানুষ হতেন না। কিন্তু যেটা হলো, রাহুল গান্ধীকে আটকানোর জন্য, রাহুল গান্ধীকে বলতে না দেওয়ার জন্য সাধারণ সোশ্যাল মিডিয়াতে সম্পূর্ণ বইয়ের সেই অংশটুকু মানুষ পড়তে শুরু করলো, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা পড়তে শুরু করলো, এবং সাধারণ মানুষের কাছে বিষয়টা পৌঁছে গেল যে সংসদে রাহুল গান্ধীকে আটকানো হচ্ছে এই কথাটা বোঝানোর জন্য, এই কথাটা থেকে আটকানোর জন্য। তো সরকার এই মুহূর্তে যখন ককরোচ জনতা পার্টিকেও আটকাচ্ছে, অন্তত এক্সাম্পলে যেভাবে ব্যান করেছে, সেই জায়গাটা অবশ্যই কিন্তু মানুষের কৌতূহল আরো একটু বাড়িয়ে দিচ্ছে ককরোচ জনতা পার্টি সম্বন্ধে। এবং এই যে মুভমেন্টটা কিসের ভিত্তিতে তৈরি হচ্ছে আপনাদের মনে হয়? সোশ্যাল মিডিয়া কারা মূলত ইউজ করে, বা ইনস্টাগ্রাম পেজ, টু বি মোর প্রিসাইজ, ইনস্টাগ্রাম পেজ কারা ইউজ করে, এবং এই ইনস্টাগ্রাম পেজের মধ্যে কি হচ্ছে সেইটা সম্বন্ধে তারা ওয়াকিবহল থাকে। যারা জেন জি, তারা যারা একদম একটু মিডল ক্লাস লোকজন, যাদের বাড়িতে কিন্তু খাবার দাবারের খুব একটা অভাব নেই, সেই সমস্ত মানুষজন কিন্তু ইনস্টাগ্রামে আজকের দিনে মূলত তারা এই মুভমেন্ট গুলোর সঙ্গে যুক্ত হচ্ছে। এবং সেখান থেকে এই মুহূর্তে আপনারা বোঝার চেষ্টা করুন, দেশের 80% মানুষ যারা ফ্রিতে রেশন পাচ্ছে বলে তারা দুবেলা দুমুঠো খেতে পাচ্ছে, তারা কিন্তু অবশ্যই সরকারের কাছ থেকে কিছু না কিছু পাচ্ছে। তাদের খারাপ অবস্থা, তাদের অবশ্যই একদম ভেঙে পড়া অবস্থা অর্থনৈতিকভাবে, কিন্তু তারা পাচ্ছে। যারা আপার ক্লাস, তারা তো সরকারের কাছ থেকে অনেক কিছুই পাচ্ছে, আপনারা জানেন। কিন্তু সবচেয়ে বেকায়দায় হচ্ছে কারা বলুন তো? দেশের মিডল ক্লাস সম্প্রদায়, যারা এখনো পর্যন্ত সম্পূর্ণ তাদের আয় এবং ব্যয়ের মধ্যে ম্যানেজ করার চেষ্টা করে যাচ্ছে, তারাই কিন্তু এই ককরোচ জনতা পার্টির একটা বড় অংশ জুড়ে রয়েছে। যারা কিছু ক্ষেত্রে ওয়েল এস্টাবলিশ, যারা কিছু ক্ষেত্রে ওয়েল এস্টাবলিশ হওয়ার চেষ্টা করছে, তারা কোনো মতে ম্যানেজ করতে পারছে না। এবং অবশ্যই এটাও বুঝতে হবে যে দেশের কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে দেশের বিরোধীরা, সমস্ত বিরোধীরা মানুষের যুব সমাজের মন কিন্তু সম্পূর্ণভাবে বুঝতে পারছে না। তা না হলে 5 দিনের মধ্যে একটা পলিটিক্যাল পার্টি নয়, একটা কিচ্ছু নয়, তাদের কোনো সংগঠন নেই, কোনো অফিস নেই, তারা কিভাবে একত্রিত করতে পারে 1,80,00,000-এরও বেশি মানুষকে? অবশ্যই এই মুহূর্তে ভাবতে হবে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে তাদের স্ট্যান্ড পয়েন্ট দরকার হলে চেঞ্জ করতে হবে, তাদের ওয়ে অফ লিডিং দ্য সোসাইটি সেটা দরকার হলে চেঞ্জ করতে হবে। এই বিষয়গুলো কিন্তু এখান থেকে উঠে আসছে বইটি। আমরা জানি না এই সামগ্রিক পেজ বা তার ভবিষ্যৎ কি হতে চলেছে, একটা ওয়েবসাইটও তৈরি হয়েছে। এবং অবশ্যই যে প্রশ্নটা উঠছে যে এই মুহূর্তে এই সম্পূর্ণ যে এত বড় একটা ফ্যাক্টর কাজ করছে এটার পেছনে, এটা কি একজন ব্যক্তি করছেন? এই প্রশ্নটা উঠবেই। তার কারণ 4 দিন 5 দিনের মধ্যে তিনি ওয়েবসাইট চালাচ্ছেন, তিনি ইন্টারভিউ দিচ্ছেন বিভিন্ন চ্যানেলকে, তিনি একটা পলিটিক্যাল পার্টির মতন ইনস্টাগ্রামে ভিডিও বানিয়ে আপলোড করছেন। এগুলো এত কাজ এক মানুষ করছেন কি করে? এটাও প্রশ্ন হতে পারে যে কেউ ব্যাক আপ দিচ্ছে না। তো অবশ্যই প্রশ্ন, এই সমস্ত প্রশ্ন রাখছি আমরা। এবং অবশ্যই আপনাদের মনে করিয়ে দিই যে টিভিকে পার্টি তারা কিন্তু এইভাবেই উঠেছিল, অর্থাৎ শাসক দল ডিএমকে তাদের বিরুদ্ধে তারা লড়াই করেছিল, এবং বিরোধী দল এআইডিএমকে বা বিজেপি তাদের বিরুদ্ধে তারা লড়াই করেছিল। এবং রাজ্যের মানুষ, তামিলনাড়ুর মানুষ কিন্তু আনএক্সপেক্টেডলি তাদেরকেই চুজ করলো, তাদের ক্ষমতা হাতে তুলে দিল। সুতরাং এই যে ককরোচ জনতা পার্টি, তাদেরকে হয়তো এই ইনস্টাগ্রাম পেজের বাইরেও একটু অন্যরকম ভাবে দেখার সময় এসেছে। এবং অবশ্যই সরকার যদি ভয় না পেত, এটা কিন্তু খুব স্পষ্ট একটা ইঙ্গিত যে সরকার ভয় পাচ্ছে কোথাও, সরকার নজর রাখছে কোথাও, অন্তত যে আপনি যা করছেন তাই সোশ্যাল মিডিয়াতে চলতে দেওয়া যায় না। এবং তাই জন্যই কি তাদের এক্স হ্যান্ডেল সেটা সম্পূর্ণভাবে একদম ডিলিট করে দেওয়া, কিংবা সেটা সম্পূর্ণভাবে ব্যান করে দেওয়া হলো। এবং এই যে ইনস্টাগ্রাম পেজের মালিক যিনি, বা ইনস্টাগ্রাম পেজের কর্ণধার যিনি, তিনি কিন্তু বলছেন যে আমার যে এই পেজটা সেটাও কিন্তু যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে, কারণ সেরকম চেষ্টা বারংবার হচ্ছে। এবং তাই জন্য তিনি কি করেছেন, তিনি আরো একটি পেজ খুলে ফেলেছেন ইনস্টাগ্রামে, ককরোচ ইজ ব্যাক। অর্থাৎ সেটার সামগ্রিক চিন্তাধারাটা কি, যে আরশোলাকে আপনি যতই তাড়ান, যতই স্প্রে খেয়ে দিন না কেন, আরশোলা ঠিক ফিরে ফিরে আসবেই। তাই এই পেজ বন্ধ করতে চাইলেও ককরোচ ইজ ব্যাক বলে আরেকটা নতুন পেজ ইনস্টাগ্রামে চালু হয়ে গিয়েছে। আপনারা অনেকেই জিজ্ঞেস করছিলেন কিভাবে সদস্য হতে পারবেন আপনারা এই পেজের। ইনস্টাগ্রাম বলে একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যারা জানেন না তাদের জন্য বলছি, সেই অ্যাপ্লিকেশনটা আপনাদের প্লে স্টোর থেকে নামাতে হবে। আর যদি আপনাদের ইনস্টাগ্রাম পেজ থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা সার্চ বারে গিয়ে সার্চ করুন ককরোচ জনতা পার্টি, এবং তার পরবর্তীতে যে অপশন আসবে সেখানে ফলো অপশন আসবে। সেই ফলো অপশনটাতে আপনাকে ক্লিক করে আপনি চাইলে অবশ্যই তাদের একজন ফলোয়ার হতে পারেন। এটুকুই, তাদের আপাতত এতটাই ক্যাপাসিটি। আর গুগলে গিয়ে ককরোচ জনতা পার্টি বলে সার্চ করলে তাদের একটি ওয়েবসাইট নতুন লঞ্চ হয়েছে, সেটাও কিন্তু আপনারা দেখতে পারেন, সেটাতেও আপনারা ফলো করতে পারেন। বর্তমানে ভারতে বিজেপি, কংগ্রেস, সিপিআইএম বা আম আদমি পার্টির মতো একটা সর্বভারতীয় দল তৈরি করা হয়েছে। আর এই দলের নাম রাখা হয়েছে ককরোচ জনতা পার্টি, মানে আরশোলাদের দল। আর বলে দেই, মাত্র 4 দিনের মধ্যেই এই পার্টির ইনস্টাগ্রাম হ্যান্ডেলের ফলোয়ার সংখ্যা প্রায় 90 লক্ষ পার করে গেছে, যেটা বিজেপি ইন্ডিয়ার সর্বভারতীয় যে ইনস্টাগ্রাম হ্যান্ডেল রয়েছে তার থেকেও অনেকটাই বেশি। এবং যে হারে এই পার্টির ফলোয়ার্স বাড়ছে,
তাতে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি এটা ন্যাশনাল কংগ্রেসকেও পিছনে ফেলে দেবে। কিন্তু কেন তৈরি করা হয়েছে এই পার্টি, আর কেন এই পার্টির এমন অদ্ভুত নাম মানে ককরোচ বা আরশোলা জনতা পার্টি রাখা হয়েছে? এই পার্টির সদস্য কারা? কেন আজকের দিনে ইন্টারনেটে যুব সমাজ এই পার্টিকে হিউজ সাপোর্ট দিচ্ছে? আবার অন্যদিকে কিছু লোক দাবি করছেন এই পার্টি আসলে ভারতে, নেপাল বা বাংলাদেশের মতো কিছু জেনজি মুভমেন্ট করার জন্য বানানো হয়েছে, যেখানে মূল লক্ষ্য হলো বিজেপি সরকার বা ভারতের গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো, এবং এটা আসলে আমেরিকার ডিপ স্টেটের একটা ষড়যন্ত্র। তো প্রশ্ন হচ্ছে সত্যি কোনটা? আমি রয়েছি মিঠুন, আপনার সাথে, আর আপনি দেখছেন রোমাঞ্চপিডিয়া। আজ কথা হবে ককরোচ জনতা পার্টিকে নিয়ে। কেন এই পার্টি তৈরি হলো, কিভাবে তৈরি হলো, আর কারা এই পার্টিকে সাপোর্ট করছে, এই সমস্ত বিষয় একদম নিরপেক্ষভাবে আপনাদের সাথে কথা বলবো। এই ভিডিওতে আমি দুই পক্ষের কথাই আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আপনার কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যায় এবং আপনি নিজে ডিসিশন নিতে পারবেন যে কোনটা ঠিক কোনটা ভুল। তো চলুন শুরু করা যাক। 11ই মে 2026 প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার জন্য প্রায় 22 লক্ষ নিট পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়, কারণ প্রশ্নপত্র ফাঁস হওয়ার জন্য পুরো পরীক্ষাটাই ক্যান্সেল করে দেওয়া হয়। এই নিট হলো ডাক্তারি পড়ার এন্ট্রান্স এক্সাম। সেখানে যদি পরীক্ষার প্রশ্নপত্রই ফাঁস হয়ে যায়, তাহলে ভবিষ্যতে কেমন ডাক্তার আমাদের দেশে তৈরি হবে তা নিয়েও কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন ওঠে। অন্যদিকে আবার এই পেপার লিকের সাথে এমন কিছু ব্যক্তির নাম জড়িয়েছে যাদেরকে লিঙ্ক করা হচ্ছে বিজেপি পার্টির সাথে। ফলে এই যে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা যারা দিনরাত পরিশ্রম করে একটা পরীক্ষা দেয়, যাদের আর্থিক অবস্থা অনেকের এমন থাকে যে তারা সেকেন্ড টাইম হয়তো পরীক্ষাটা দিতেও পারবে না, এমন ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যারা নষ্ট করে দিচ্ছে কিছু দুর্নীতিবাজ নেতারা, সেখানে সমস্ত ছাত্রছাত্রীদের ক্ষোভ এসে পড়ে কেন্দ্র সরকারের উপরে। আর শুধুমাত্র কিন্তু 2026 সাল নয়, এর আগেও বহুবার বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। এবার প্রশ্ন ওঠে, যদি সরকার চাইলেই মিলিটারি প্রোটেকশনে ভোট করাতে পারে, ভোটের ব্যালট বক্সকে ব্যাংকের ভল্টের মতো আগলে রাখতে পারে, তাহলে কেন একই নিরাপত্তায় এই পরীক্ষাগুলো করানো হচ্ছে না? তাহলে কি সরকার যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে উদাসীন? তো বিগত কয়েকদিন ধরেই এই নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে সোশ্যাল মিডিয়া এমনিতেই গরম ছিল, ক্ষোভে ফুঁসছিল জনগণ। আর ঠিক এই সময় আগুনে ঘি ঢালার মতো কাজ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি মন্তব্য। আর এই মন্তব্যই আজকের দিনে এই ককরোচ জনতা পার্টির প্রধান ইন্ধন বলতে পারেন। তো কি হয়েছিল এক্স্যাক্টলি আমি বুঝিয়ে বলছি। এই পুরো ঘটনাটা শুরু হয় আসলে সুপ্রিম কোর্টের একটা হিয়ারিং থেকে। 2026 সালের মে মাসে সুপ্রিম কোর্টে একটা মামলা শুনানি হচ্ছিল, যেখানে একজন উকিল সিনিয়র অ্যাডভোকেট হওয়ার দাবি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। আর এই মামলা শুনানি চলাকালীনই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত একটি মন্তব্য করেন। তিনি বলেন, এই সমাজে কিছু যুব সমাজ রয়েছে যারা ককরোচের মতো, মানে আরশোলার মতো, যারা চাকরি না পেয়ে মিডিয়া, সোশ্যাল মিডিয়ায়, এমনকি আরটিআই অ্যাক্টিভিজমে ঢুকে সিস্টেমকে অ্যাটাক করতে শুরু করেছে। আর এই লাইনটা বলার সাথে সাথেই ভাইরাল হয়ে যায়। বিশেষ করে ভারতের আনএমপ্লয়েড মানে বেকার যুবকরা, যারা দিনের পর দিন চাকরি পাওয়ার পরীক্ষা দিয়ে যাচ্ছে, যারা নিজেদের কেরিয়ার নিয়ে চিন্তিত, তাদের মধ্যে প্রচন্ড ক্ষোভ সৃষ্টি হয়। আর এই সময় কন্ট্রোভার্সিটা আরো বৃদ্ধি পায় নিটের পেপার লিকের জন্য। আনএমপ্লয়মেন্ট, এক্সাম পেপার লিক, রিক্রুটমেন্টের কারাপশন, এই সব কিছু নিয়ে কিন্তু যুব সমাজ যথেষ্ট ফ্রাস্ট্রেটেড ছিল। ফলে বেশিরভাগ যুবক যুবতী সুপ্রিম কোর্টের বিচারপতির এই মন্তব্যকে পার্সোনাল ইনসাল্টিং মনে করেন। সবার একটাই দাবি ওঠে, যেখানে বিচারপতির যুব সমাজের পক্ষে কথা বলা উচিত, সেখানে তিনি যুব সমাজকে আরশোলা বা পরজীবীর সাথে তুলনা করছেন। যদিও এই কন্ট্রোভার্সি শুরু হওয়ার কিছু সময় পরেই সিজিআই মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া একটা ক্লারিফিকেশন দেন। তিনি বলেন যে মিডিয়ায় তার ওরাল অবজারভেশনকে মিসকোট করা হয়েছে এবং কোনো রকম কনটেক্সট ছাড়াই ভাইরাল করা হয়েছে। তিনি বলেন যে তার এই বক্তব্য সাধারণ যুবক যুবতীদের জন্য ছিল না, তাদের জন্য ছিল যারা ফেক ডিগ্রি দিয়ে বিভিন্ন পজিশনে চাকরি করছে এবং সিস্টেমকে এক্সপ্লয়েট করছে। কিন্তু যুব সমাজ এই ক্লারিফিকেশনে মানতে নারাজ, কারণ শুনানি হচ্ছিল একজন উকিলের সিনিয়র অ্যাডভোকেট হওয়ার দাবি নিয়ে। এখানে কিন্তু যুব সমাজের বিষয়ে কোনো শুনানি হচ্ছিল না। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে এমন একটা বিতর্কিত মন্তব্য এটা প্রমাণ করে যে যুব সমাজের প্রতি আমাদের সিস্টেম কতটা উদাসীন। ক্লারিফিকেশনে সিজিআই আরো বেশ কিছু বলেন। তিনি বলেন যে ভারতের যুব সমাজের প্রতি তার গ্রেট রিগার্ড এবং রেসপেক্ট আছে এবং ইন্ডিয়ান ইউথদের তিনি দেশের ফিউচার পিলার হিসেবে দেখেন। কিন্তু ইন্টারনেটে আপনিও জানেন একটা কালচার খুবই কমন, একবার যদি আপনার মুখ ফসকে কোনো কথা বেরিয়ে যায় তাহলে সেটা আর ফেরত নেওয়া যায় না, কারণ ইন্টারনেটে কোনো কিছু ডিলিট হয় না। আর এখানে সিজিআই এর সেই অপমানসূচক শব্দটি ককরোচ, এটাই যুব সমাজ একটা প্রতিবাদের ভাষা হিসাবে বেছে নেয়।